কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, মা শ্যামসুন্দরীকে কলকাতার জীবন্তকালী বলা হয়। কেন এমন নামকরণ সহ আজ জেনে নেব কিভাবে শিয়ালদা স্টেশন থেকে একদম সহজে শর্টকাট রাস্তা দিয়ে পায়ে হেঁটেই জাস্ট কয়েক মিনিটের মধ্যেই মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরে আসা যায়। এছাড়াও এই ভিডিওতে থাকবে আরো অনেক খুঁটিনাটি নতুন তথ্য। আমার কাছে সত্যি মনে হয় মা জীবন্ত। মাকে দেখলেই, মায়ের ওই দুটো চোখ দেখলেই যেন আমার মনে হয় উনি আমি কিছু বলছে, আর মানে আমার না বলা কথাগুলো যেন মানে উনি বুঝতে পারছে। আমি প্রথম দিন মানে মন্দির থেকে যেদিন বাড়ি গেছি তার দুদিনের মধ্যেই মানে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। মানে আপনি যদি সামনে দাঁড়িয়ে কখনো মায়ের মুখের দিকে চেয়ে তাকান না, আপনার মনে হবে যেন মা আপনার দিকে চেয়ে বলছে যে তুই খালি আমার কাছে আয়, আর তোর যা মনের ইচ্ছা সেটা আমার কাছে চা, আমি তোকে নিশ্চয়ই দেবো। চলো তাহলে একদম প্রথম থেকে আজকের যাত্রা শুরু করা যাক। জয় মা শ্যামসুন্দরী। দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 3 নম্বর ও 4 নম্বর প্ল্যাটফর্মের সামনে। স্টেশন থেকে বেরোতে হবে এর ঠিক উল্টো দিকের রাস্তাটা দিয়ে। বেরিয়েই সামনে যে ওভারব্রিজটা পড়বে সেটা তলা দিয়ে যেতে হবে ডান দিকে। এই ডান দিকের রাস্তাটা ধরে জাস্ট 20-30 সেকেন্ড হাঁটলেই দেখতে পাবে রাস্তাটা বাঁ দিকে বেঁকে গেছে। এবার এই বাঁ দিকের রাস্তাটা ধরে জাস্ট 3-4 মিনিট এগিয়ে যেতে হবে সামনের দিকে। 3-4 মিনিট হাঁটার পর রাস্তার উপারে মানে বাঁদিকে দেখতে পাবে এই ইম্পিরিয়াল লজের বিল্ডিংটা। এই বিল্ডিংটা একটু মনে রেখো, কারণ এর ঠিক উল্টো দিকের রাস্তাটা দিয়েই সব থেকে শর্টকাট রাস্তা শ্যামসুন্দরী মন্দির যাওয়ার। এখান থেকে আবার 2-3 মিনিট মতো সোজা হাঁটতে হবে। এই রাস্তাটা দিয়েই যেতে যেতে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কারমাইকেল হলের এই গেটটা যদি দেখতে পাও তাহলে বুঝবে একদম ঠিক রাস্তাতেই যাচ্ছ। এবার এই রাস্তাটা শেষ প্রান্তে এই হলুদ বিল্ডিংটার থেকে বাঁদিকে গেলেই মায়ের মন্দির। এই যে বাঁদিকের রাস্তাটা ধরে জাস্ট 2টো বিল্ডিং পরেই ওই যে সাদা বিল্ডিংটা, ওটাই মায়ের নতুন ঠিকানা, মায়ের নতুন বাড়ি। তাহলে বুঝতেই পারছো শিয়ালদা স্টেশন থেকে পায়ে হেঁটে এখানে মাত্র 10 মিনিটের মধ্যেই চলে আসা যায়। সামনে থেকে ভালো করে দেখাই একটু। এই সাদা বাড়িটার গ্রাউন্ড ফ্লোরেই মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। হাওড়া থেকে যারা আসবে তাদের আসতে হবে ডান দিকের রাস্তাটা দিয়ে। মন্দিরে ঢোকার আগেই সেই রাস্তাটা একটু দেখিয়ে দিই তোমাদের। হাওড়া থেকে বাসে করে আসলে নামতে হবে এমজি রোড ও অ্যামার স্ট্রিট ক্রসিং এ। ওই যে সামনে ক্রসিংটা পায়ে হেঁটে জাস্ট 1 মিনিট দূরে। সেই ক্রসিং এ নেমে বাঁদিকের রাস্তা দিয়ে জাস্ট 1 মিনিট হাঁটলেই দেখতে পাবে অ্যামার স্ট্রিট পোস্ট অফিস ও তার সামনে একটি রাজা রামমোহন রায়ের স্ট্যাচু। এই যে এটাই অ্যামার স্ট্রিট পোস্ট অফিস। এবার এর ঠিক পাশের রাস্তাটা দিয়ে আবার জাস্ট 1 মিনিট হাঁটা পথেই মা শ্যামসুন্দরীর মন্দির। ওই যে মন্দিরটা, এর ঠিক পাশেই আছে পুজোর ফুলমালা কেনার দোকান। শুনলাম আশেপাশেও আরো দোকান হবে কিছুদিনের মধ্যেই। এই দোকান থেকে মাকে পুজো দেওয়ার জন্য নিয়ে নিলাম মায়ের প্রিয় খাবার আতপ চাল ও পাকা কলা, ও মায়ের প্রিয় ফুল পদ্ম ফুল, আর সাথে জবা ফুলের মালা তো আছেই। মন্দিরের লোকেশনটা তো ভালো করে দেখিয়ে দিলাম, এছাড়া গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। চলো এবার মন্দিরে প্রবেশ করি। মন্দিরে ঢোকার আগে আগের মন্দিরের মতোই সামনে চোখে পড়ল বাবা ভোলানাথের ত্রিশূল। শুনলাম এখানেই ধূপ মোম জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে আপাতত। ভিতরে ঢুকেই সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো আমার নজর কাড়ল। আচ্ছা, বলা হয়নি এই মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল 8:30 থেকে বেলা 1টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 8:30 অবধি, আর প্রতিদিন বিনামূল্যে সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হয় বেলা 1টা নাগাদ ও সন্ধ্যে 7টা নাগাদ। মন্দিরে ঢুকে প্রথমে তোমরা দর্শন পাবে দেবাদিদেব মহাদেবের। যে কোনো কালী মন্দিরে যেমন বাবা ভোলানাথ বিরাজ করেন, এখানেও তার ব্যতিক্রম নয়। পাশের এই ঘরটি একটি নাট মন্দিরের মতন। এখানে চাইলে ভক্তরা কিছুক্ষণ বসতেও পারে, আর এখানেই পুজোর দক্ষিণা দিয়ে নামগোত্র খাতায় লেখার ব্যবস্থা করা হয়েছে। সাথে থাকা পুজোর ডালাটা এখানেও জমা দিতে পারো, আবার মায়ের গর্ভগৃহের সামনেও দিতে পারো যদি ভিড় কম থাকে। আর এর ঠিক পাশেই অধিষ্ঠান করছেন নৃসিংহদেব। শিবলিঙ্গ ও নৃসিংহদেবকেও এখানে নিত্য পুজো করা হয়। চলো এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক। ভিতরে ঢুকে আবার চোখে পড়ল দারুণ 3টি ঝাড় লণ্ঠন। মাঝেরটা তো বিশাল বড়। আমি একদম সকাল সকাল মন্দির খোলার সাথে সাথেই চলে এসেছি, তাই দেখলাম কিছু ভক্তবৃন্দ গর্ভগৃহের সামনে বসে পুজো শুরু হওয়ার অপেক্ষা করছেন।
দেখে তো বুঝতেই পারছো সবেমাত্র মন্দির খোলায়, ফুলমালা দিয়ে কিছুই সাজানো হয়নি এখনো, চলছে পুজোর প্রস্তুতি পর্ব। আমি আরেকটু এগিয়ে সামনের দিকে গিয়ে মায়ের দর্শন করলাম। মায়ের এই মিষ্টি মুখটা দেখতেই তো দূর দূরান্ত থেকে শত শত ভক্তগণ প্রতিদিন মা শ্যামসুন্দরীর কাছে আসেন, আর মা বরাবরের মতোই অধিষ্ঠানরত আছেন নবগ্রহ বেদির ওপর। গর্ভগৃহের দরজার সামনে রয়েছে শ্বেতপাথরে তৈরি গরুড় দেবতা ও বজরংবলীর একটি মূর্তি। পুজো হয়ে যাওয়ার পর আবার ভালো করে মাকে দর্শন করাবো তোমাদের। একটু পরেই চলে এলেন ঠাকুর মশাই এবং শুরু হয়ে গেল নিত্য পুজো। পুজো দেখতে দেখতে আমরা সবাই অপেক্ষা করে রইলাম অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি শুরু হওয়ার আগে হাতে জল দেওয়া ও সবাইকে ফুল দেওয়া অবধি ভিডিওটা করতে পেরেছি। অঞ্জলি দেওয়ার সময়টা তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমি নিজেই তখন অঞ্জলি দিচ্ছিলাম। অঞ্জলি দেওয়ার পর সবাইকে দেওয়া হলো সিঁদুরের টিপ। আচ্ছা, বলা হয়নি সুখিয়া স্ট্রিটের মন্দিরটি না থাকলেও মুকুন্দপুরের মন্দিরটি কিন্তু আগের মতোই প্রতিদিন খোলা থাকবে, তবে সেখানে মা থাকবেন অন্য রূপে, যেমনটা পাশের ছবিটাতে দেখতে পাচ্ছ, এবং সেখানেও দুবেলা বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, যেমনটা আগেও ছিল। অঞ্জলি দেওয়ার পর সবাইকেই প্রসাদ হিসেবে এখানে দেওয়া হলো মায়ের প্রিয় খাবার চাল ও কলা। এছাড়াও মায়ের পায়ের ফুলও দেওয়া হলো সমস্ত দর্শনার্থীদের। জায়গাটা বিশাল বড় না হলেও পুজো দেওয়া থেকে শুরু করে অঞ্জলি দেওয়া, প্রসাদ পাওয়া এবং টিপ ও ফুল পেতে কারোরই কোনো অসুবিধা হয় না। আবারও চলে এলাম মায়ের একদম সামনে, মন ভরে মায়ের মিষ্টি মুখটা ভালো করে দেখব বলে। মা শ্যামসুন্দরী এখানে পূজিত হন ছোট্ট বাচ্চা মেয়ে রূপে, তাই পুজোর ডালাতে অনেকেই ক্যাডবেরি ও ফ্রুটি সংযুক্ত করেন। মা যেন এক রাজকন্যা, রাজরানীর মতন বিরাজ করছেন এখানে। মায়ের এই করুণ দৃষ্টি ও ভুবন ভুলানো মিষ্টি হাসিটার প্রশংসা শোনা যায় প্রতিটা দর্শনার্থীর মুখে। তাই আমি এখানে আগত এরকম কিছু ভক্তগণের সাথে কথা বলে জানলাম মা শ্যামসুন্দরী সম্পর্কে তাদের অনুভূতির কথা। চলো তোমাদের সাথেও শেয়ার করি সেই কিছু মুহূর্ত। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। এখানে ফার্স্ট টাইম আসছেন আপনি? না, আগেও এসেছেন? হ্যাঁ। কোথা থেকে আসছেন? আমরা আসছি বালিগঞ্জ। বালিগঞ্জ। আচ্ছা, তো মাকে তো এখানে জীবন্ত কালী বলা হয়, সেরকম কি আপনি কিছু অনুভব করেছেন এখানে এসে? হ্যাঁ, মানে মায়ের মন্দিরে প্রথম আসবো তার আগেই যখন শুনেছি টিভিতে দেখে, তখন থেকেই মার প্রতি একটা মানে আলাদা বিশ্বাস জন্মেছিল। সেটা মা খুব ভালোভাবে মানে ফিল করিয়েছে। এই রিসেন্টলি মানে এই ষষ্ঠীর দিন আমাদের মানে আসার কথা ছিল, যে মার পরানো শাড়ি দেওয়া হয় বলে, তো সেদিন আসতে পারিনি। তো সেই দিন ভোরবেলায় মানে আমি স্বপ্ন দেখেছি যে এই বলরাম শাড়ি দিচ্ছে, দুটো শাড়ি দিয়েছে আমাকে আর আমার দিদিকে, ঠিক যেরকম দেখেছি গ্রিন কালার আর একটা মাল্টির কালার, মানে ওই রকমই শাড়িটা পাওয়াতে মানে আমার আরো বিশ্বাস হলো মা যেহেতু আমাকে দেখিয়েছে সেই শাড়ি দুটো আমি পাবো, সেম মা দেবেই। আজকে এই যে বলরাম সেই শাড়ি দুটো দিল, সেটা দেখে মানে অবাক হয়ে গেল। মানে মা আগেই আমাদের পাইয়ে দিয়েছে। তা আমি আসতে পারি না আসতে পারি, আমি সেদিনে ভেবে নিয়েছি মা শাড়ি দিয়েছে, আমি পেয়ে গেছি। হ্যাঁ, আপনারা সবাই আসুন, তাহলেই বুঝতে পারবেন যে জীবন্ত একেবারে মানে বুঝতে পারবেন না, মায়ের চোখের দিকে তাকালেই বোঝা যায় মা একেবারে জীবন্ত। জয় মা শ্যামসুন্দরী। আমি বারাসাত থেকে আসছি। এখানে কি আজকে ফার্স্ট টাইম? না, এটা আমার সেকেন্ড টাইম। আমি আগের মন্দিরগুলোতেও গিয়েছিলাম। ঘটনা ওই যে আমি যেটা মানে বলতে চাই, ঘটনা হচ্ছে একদিন আমি কলেজ থেকে মায়ের মন্দির আসছিলাম, তো আস্তে আস্তে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে মাকে আমি একটা পদ্ম ফুল, কিন্তু তখন আমার কাছে মানে টাকা ছিল না যে আমি পদ্ম ফুলটা কিনে মাকে দেবো। তো আমি মায়ের মন্দিরে আসি, আসার পরে আমি অঞ্জলিও দিই, একবার আমার অঞ্জলি হয়ে যায়। আমি মাকে দেখি খুব মন ভরে, আর মনে মনে বলছিলাম যে আমি এত চেয়েছিলাম একটা পদ্ম ফুল দিতে, আমি সেটা দিতে পারলাম না, তুমি আমার এইটুকু কথা রাখলে না। তো হঠাৎ করে দেখে এক পূজারি এসে আমায় বলে যে তুমি এই পদ্ম ফুলটা নাও। আমি তখন বললাম যে আমার অঞ্জলি হয়ে গেছে, তখন উনি বললো তুমি আবার নাও। তো আমি জানি না, হয়তো মা জীবন্ত, এটা বলা তো খুবই কঠিন, কারণ এটা একমাত্র অনুভবই করা যায়, বিশ্বাসী একটা জিনিস।
বাট আমার কাছে সত্যি মনে হয় মা জীবন্ত। মাকে দেখলেই, মায়ের ওই দুটো চোখ দেখলেই যেন আমার মনে হয় উনি আমি কিছু বলছে আর মানে আমার না বলা কথাগুলো যেন মানে উনি বুঝতে পারছে। আমি এটা মুখে ওরকম করে বোঝাতে তো পারবো না, বাট যেটুকু বলার আমি বললাম। জয় মা শ্যামসুন্দরী, মা সবসময় আমাদের প্রাণে এইভাবেই জীবন্ত থাকবে, এটাই চাই। জয় মা শ্যামসুন্দরী। আপনারা জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত কেন? এর প্রথম কারণই ভক্ত। ভক্তরা মায়ের কাছে যে যা চায় মা ওদের প্রতি মনের বাসনা অবশ্যই পূর্ণ করেন। আর মায়ের এখানে চাল কলা দিয়ে ভোগ দেওয়া হয়। এর কারণ হলো একটি ঘটনা ঘটেছিল। মায়ের পুরোহিত মহলের পূর্ণলগ্নে মায়ের জন্য বাজার করতে যায়। এবার বাজার করতে গিয়ে দেখে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে সবার কাছে ভিক্ষা চাইছে। ও সবার কাছে ভিক্ষা চেয়ে বলছে, দাও না কিছু টাকা দাও না, আমি চাল কল কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে। আমাদের যে পুরোহিত ছিল তার কাছে এই কথা বলেই ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দিয়ে বলে, যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের পুরোহিতে চলে যায়। আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়। কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। ওদিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো হতে হতে হঠাৎ পুরোহিতের মন বলছে যেন পুরোহিত মাকে দেখতে পাচ্ছে না। কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছে না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি কেউ নেই, মা নেই। শিবও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়। আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলাতে দিবি না আমায়। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা পুরোহিতের মনে মনে বোঝাচ্ছে না, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে এক মুঠো চাল একটি পা কলা দিয়ে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে। আর মাকে যখন দর্শন করবেন তো অবশ্যই দেখবেন মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার পেছনে বিশেষ একটি কারণ রয়েছে। আমাদের মানব জীবনে অনেক রকম দোষ হয়, মাঙ্গলিক কাশু বিভিন্ন দোষ। এই দোষ কাটানোর জন্য অনেক রকম পাথর মাদুলি কবচ ধারণ করতে হয়, কিন্তু সবার তো সামর্থ্য হয় না। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করে, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। তাই অবশ্যই মায়ের কাছে আসবেন। মায়ের এখন মন্দির, স্থায়ী মন্দির 23 নম্বর ডক্টর কার্তিক গোষ্ঠী, কলকাতা 9। আর মায়ের মন্দির সকাল 8:30 থেকে 1টা অবধি খোলা থাকে, আর 4টে থেকে 8:30 অবধি খোলা থাকে। তো অবশ্যই আসবেন। আগামী মায়ের বছরের সবচেয়ে বড় পুজো দীপান্বিতা কালী পুজো। এই কালী পুজোতে কিছু না, এই কালী পুজোতে যদি কোনো ভক্ত মাকে নির্জলা উপোস থেকে অঞ্জলি নিবেদন করে, মা তার যে কোনো একটি মনোবাসনা অবশ্যই পূর্ণ। ওই মনোবাসনা ভালো মনোবাসনা কি খারাপ, যদি মাকে এই দীপান্বিতার দিন কোনো ভক্ত নির্জলা উপোস করে অঞ্জলি নিবেদন করে, তো মা ওর একটি মনের বাসনা অবশ্যই পূর্ণ করে। তো অবশ্যই আসবেন মাকে দর্শন করতে। জয় মা শ্যামসুন্দরী। হ্যাঁ, ভোগ প্রসাদের ব্যবস্থা মায়ের মন্দিরে দুবেলা, প্রতিদিন দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে দেওয়া হয়। 12:30 নাগাদ মায়ের ভোগ আরতি হবে দুপুরবেলা, তারপর আর একটা সন্ধ্যে 6:30 নাগাদ। প্রতিদিন দুবেলা অন্নপ্রসাদ মায়ের মন্দিরে বিনামূল্যে দেওয়া হয়। অবশ্যই যখনই মাকে দর্শন করবেন মায়ের ভোগ প্রসাদ নেবার অবশ্যই চেষ্টা করুন। জয় মা শ্যামসুন্দরী। মন্দিরের সবকিছুই শেয়ার করলাম তোমাদের সাথে। এছাড়াও যদি কিছু প্রশ্ন থাকে এই নতুন মন্দির সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, নিশ্চয়ই রিপ্লাই করব। সাথে অবশ্যই লিখো জয় মা শ্যামসুন্দরী। তাহলে আজকের মতন টাটা।